শহরের সব থেকে বড় জেল, যেটা শহরের বাইরে ছিল, তার একটা ঘরে আস্তে আস্তে চলা বাল্ব হঠাৎ করে বন্ধ হয়ে গেল। জেলার আর একজন হাবিলদার এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। এই গিয়ে লাইটটা চেক করো। এই শহরটা না এত উন্নতি করে ফেলেছে, তবুও বেসিক ফেসিলিটিটুকু নেই। যাও গিয়ে দেখো লাইটটার কি হলো। জেলারের আদেশে হাবিলদার চেক করার জন্য জেলারের কোঠরির বাইরে বেরিয়ে গেলেন। ঘরের মধ্যে জেলার আর কয়েদি ছিল। হঠাৎ করে ওই কয়েদির চোখটা লাল হতে আরম্ভ করলো। সে নিজের জায়গায় হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে আর নিজের হাতগুলো বড় বড় করে সে জেলারের গলাটা টিপে ধরে। ইন্সপেক্টর, এসব কি জিনিস? এতগুলো ফাইল এখনো শুনানির জন্য বাকি আছে। ইন্ডিয়ান পিনাল কোডের কাজটাই তো অত্যন্ত স্লো। কয়েদি মরে যায় কিন্তু তার শুনানিই হয় না। স্যার, কথাটা তো আপনি ঠিকই বলেছেন। অনেক কয়েদি এখানে এমনও আছে যাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও তারা জেল খাটছে। বেকার কথা বলো না। আমরা যাদেরই ধরি তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকে, আর ওর বিরুদ্ধে প্রমাণ আছে, তার মানে ও একজন অপরাধী। না স্যার, এরকম নয়। অনেক সময় এরকম হয়েছে যে নির্দোষরাও শাস্তি পেয়েছে, আর এরকম হলে কোর্টের বিচারে আসল অপরাধীকে চিহ্নিত করা যায়। আমি গত 20 বছর ধরে ভারতীয় পুলিশে কাজ করছি। তোমার মতো ছোট্ট একটা কনস্টেবল ছিলাম। নিজের যোগ্যতা এই জেলারের পদ অর্জন করেছি। আমাকে বোঝাতে এসো না কোনটা ঠিক আর কোনটা ভুল। না স্যার, আমি এরকম মানে করতে চাইনি। তোমার মানে তোমার পকেটে রাখো। কাল থেকে রোজ 2টো ফাইলের শুনানি আমার আদালতে হবে। দ্রুত বিচার, দ্রুত সাজা। এত লম্বা শুনানির জন্য লোকের মনে আইনের প্রতি কোনো ভয়ই নেই। এখন তুমি দেখো, সাধারণ মানুষ এবার অপরাধ করতেও ভয় পাবে। পরের দিন সকালবেলা সব কয়েদিরা আর হাবিলদার জেলের প্রার্থনা সভায় একত্রিত হয়ে প্রার্থনা করছিলেন। প্রার্থনা সভায় প্রার্থনা শেষ হওয়ার পরে জেলা সাহেব কয়েদিদের মাঝখানে পায়চারি করা শুরু করলেন। আপনারা সবাই কোনো না কোনো অপরাধের শাস্তি ভোগ করছেন বা নিজের শাস্তি ঘোষণার জন্য অপেক্ষা করছেন, কিন্তু যারা শাস্তি ভোগ করছেন, আমার মতে আইন তাদের খুব কম শাস্তি দিয়েছে। সমাজকে দূষিত করার সাজা আরও কঠোর হওয়া উচিত। তো আজ থেকে তোমাদের নতুন সাজা শুরু হবে। তৈরি হয়ে যাও। তো চলো দেখি আজকে কে সাজা পাবে। এটা বলতে বলতে জেলার কয়েদিদের মাঝখানে ঘুরছিলেন। ইংকে পিংকে পংকে ফাদার হ্যাড এ ডঙ্কি। বলতে বলতে উনি দুজন কয়েদির উপর হাত রাখলেন। দুজন কয়েদি একে অপরের দিকে তাকিয়ে ভাবছিলেন যে ওদের সঙ্গে এবার কি হবে। জেলার দুজনের কলার ধরে সামনের দিকে এগিয়ে এলেন। আজ বিকেলে এদের দুজনের সাজা হবে। আজ এরা খুব ভালো একটা দিন কাটাবে। হাবিলদার, আজ এদেরকে পছন্দের খাবার দাও। তারই সঙ্গে আজকে এরা কোনো কাজ করবে না। জেলার কিভাবে হাসতে দেখে দুজন কয়েদি অত্যন্ত অবাক হয়ে গেছিল। যখনই রাত গভীর হলো, হাবিলদার দুজন কয়েদিকে নিয়ে জেলারের ঘরে চলে এলো, যেখানে জেলার ওদের জন্য অপেক্ষা করছিল। এসো, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এই দুজনকে এই চেয়ারের মধ্যে বসাও আর এদের ফাইল নিয়ে চলে এসো। হাবিলদার এই দুজন কয়েদিকে ওখানে বসিয়ে তাদের ফাইল জেলারের হাতে দিয়ে দেয়। রামেশ্বর, তুমি তোমার বউকে খুন করার অভিযোগে এখানে সাজা কাটছো, তাই তো? কেউ নিজের বউকে কি করে খুন করতে পারে? হ্যাঁ, তোমার তো কঠোর সাজা পাওয়া উচিত। আর মহেশ, তুমি সম্পত্তির লোভে নিজের ভাইয়ের ওপর হামলা করেছিলে। ও তো বেচারার কপাল ভালো ছিল যে বেঁচে গেছে, না হলে তুমি তো ওকে খুন করার পুরো ব্যবস্থা করে রেখেছিলে, তাই না? তোমাদের কত করে বোঝাবো? ধন দৌলত, জমি সম্পত্তি সবকিছু এখানেই পড়ে থাকে। যাই হোক, কোনো ব্যাপার না। এবার ভালো করে বুঝবে। প্রথমে রামেশ্বর, তোমার পালা। বলতে বলতে জেলার রামেশ্বরের গলা ধরে সামনে রাখা জলের ড্রামে ওর মাথাটা ডুবিয়ে দিল। রামেশ্বর ছটফট করতে লাগলো, আর ওকে ছটফট করতে দেখে জেলার খুব মজা পাচ্ছিল। কিছুক্ষণ পরে জেলার ওর মাথাটা বাইরে বার করলো। জলের বাইরে বেরিয়েই রামেশ্বর প্রচন্ড জোরে হাঁপাচ্ছিল। একটু স্বাভাবিক হওয়ার পরেই জেলার পাশে রাখা গাছ কাটার কাঁচি দিয়ে ওর হাতের আঙ্গুলগুলো কাটতে আরম্ভ করলো। ওর চিৎকারে পুরো ঘর কেঁপে উঠল। আর এই অবস্থা দেখে মহেশ ঠক ঠক করে কাঁপছিল। জেলার নৃশংসতার সীমা পার করে ফেলেছিল, আর ওই কাঁচি দিয়ে ওর হাতের ছোট ছোট টুকরো করে ফেললো। ওর হাতের টুকরোগুলো মাটিতে পড়েছিল, ও শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল।
আর জেলার ওকে থাপ্পড়ও মারছিল, আর ওর হাত থেকে প্রচন্ড রক্ত বেরোচ্ছিল। এই হাত দিয়েই তুমি তোমার বউকে খুন করেছিলে, তাই না? এখন তো হাতই নেই, তো বিনা হাতে বেঁচে থেকে কি করবে? বলতে বলতে জেলার এক ঝটকায় ওর গলাটা কেটে ফেলল। এবার মহেশের পালা ছিল। জেলার আস্তে আস্তে মহেশের দিকে এগিয়ে গেল। রামেশ্বরের অবস্থা দেখে জেলার এগিয়ে আসতে মহেশ পেছন দিকে সরতে লাগলো। তার চেহারায় ভয় দেখে জেলারের খুব হাসি পাচ্ছিল, আর দুজন হাবিলদারও ভয়ে কাঁপছিল। আশেপাশে যতজন কয়েদি এই অবস্থা দেখছিল তারা সবাই চোখ বন্ধ করে ফেলল। জেলার সবার দিকে তাকাতে লাগলো। এখন যে ভয়টা আমি তোমাদের সবার চোখে দেখতে পাচ্ছি, এই ভয়টাই দেখতে চাইছিলাম। এখন তোমরা রামেশ্বরের শাস্তি দেখলে, এবার মহেশের পালা। বলো কি করব? ছটফট করে মরতে চাও, নাকি এক ঝটকায় মরে যেতে চাও? স্যার, স্যার, মহেশকে ছেড়ে দিন। সিনিয়রদেরকে জবাব দিতে আমাদের সমস্যা হবে। রামেশ্বরের সাথে কি হয়েছে? একদিনে দুজন মারা গেল। সিনিয়রদের সাথে সাথে মিডিয়ার লোকেরাও আমাদের প্রশ্ন করবে। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। তুমি কি আমাকে বাচ্চা ভাবলে নাকি? জেলের বাইরে কেউ কিছু জানতেও পারবে না কয়েদিদের সঙ্গে কি হচ্ছে। রামেশ্বর আর মহেশ দুজনকেই জেলের পেছনে পুঁতে দিও। কিন্তু মহেশ তো এখনো বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ, এখনো বেঁচে আছে, কিন্তু ওকে পুঁতে দিলে আর বেঁচে থাকবে না। হ্যাঁ, ওর সাজা এটাই। ওকে জ্যান্ত পুঁতে দাও। যখন এ শ্বাস নেওয়ার জন্য ছটফট করবে তখন খুব মজা হবে। আমায় ক্ষমা করে দিন স্যার, আমায় ক্ষমা করে দিন প্লিজ। এরকম করবেন না স্যার, এরকম করবেন না স্যার। জেলার আগে এগিয়ে এক হাত দিয়ে ওর চুল ধরল, যাতে ওর মাথাটা ঘুরে গেল। তারপর কষিয়ে এক থাপ্পড় মারল, আর সেই থাপ্পড় খেয়ে মহেশ মাটিতে পড়ে গেল। ওর মাথা থেকে রক্ত বেরোতে লাগলো। একজন হাবিলদার রামেশ্বরের লাশের টুকরোগুলো ব্যাগে ভরতে লাগলো। আরেকজন হাবিলদার মহেশকে ধরে রইল, আর মহেশ চিৎকার করতে লাগলো। সব কয়েদি ভয়ে জবুথবু হয়ে গেছিল। এখন জেলার প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো কয়েদিকে নিজের হিসেবে সাজা দিতে লাগলো। কিছু কয়েদি যারা এখনো বেঁচে ছিল তারা ভগবানের কাছে নিজের জন্য মৃত্যু চাইছিল। ভয়ে ভয়ে সবাই জেলারের অত্যাচারের কথা নিজেদের মধ্যে আলোচনা করছিল। অনেকেই এর বিরুদ্ধে ছিল, কিন্তু জেলারের বিরুদ্ধে কেউই সাক্ষী দিতে এগিয়ে আসছিল না। জেলার প্রত্যেকটা মৃত্যুকে একটা দুর্ঘটনা বানিয়ে দিচ্ছিল। এরকমই একদিন জেলে রূপেশের পালা এলো। রূপেশ নিজের বাবার খুনের সাজা ভোগ করছিল। রূপেশের বাবা মদ খেয়ে নিজের পরিবারের ওপর অত্যাচার করত। সেরকমই একদিন উনি ওনার বউকে মারছিলেন, আর সেটা থামানোর জন্য রূপেশ তার বাবার উপর হামলা করে। আর এই হঠাৎ আক্রমণের জন্য উনি তৈরি ছিলেন না, আর সেই হামলার জন্য সঙ্গে সঙ্গেই ওনার মৃত্যু হয়ে গেছিল। রূপেশ মাঝে মধ্যেই জেলারের মধ্যে নিজের বাবাকে দেখতে পাচ্ছিল, যে নিজের খুশির জন্য অন্যের ওপর অত্যাচার করে। জেলারের সাজার থেকে বাঁচার জন্য রূপেশ নিজেই আত্মহত্যা করে ফেলে। এ তো নিজেকেই মেরে দিল। ধুর, সব মজাই নষ্ট হয়ে গেল। এবার আজকের এন্টারটেনমেন্ট কি করে হবে? স্যার, কয়েদিরা অনেক ভয় ভয়ে আছে আপনার জন্য। কিছু দিনের জন্য এই খেলা আপনি বন্ধ করে দিন। হাবিলদারের কথা শুনে জেলার রেগে গিয়ে ওর দিকে তাকালো। তুই আমাকে শেখাবি কি করতে হবে আর কি করতে হবে না? ঠিক আছে, আজকের এন্টারটেনমেন্টের ব্যবস্থা হয়ে গেছে। আজকে শাস্তি তুই পাবি। এটা বলতে বলতে জেলার বাল্বটাকে নিজের হাতে ভেঙে ফেলল। চারিদিকে শুধু অন্ধকার ছিল, আর সেই তার দিয়ে হাবিলদারকে কারেন্ট লাগিয়ে দিল। কারেন্ট লাগাতে হাবিলদার জোরে জোরে চিৎকার করছিল, আর সেই চিৎকার শুনে রূপেশের বডি কেঁপে উঠল, যেটা জেলার দেখতে পায়নি। পরের দিন আবার অন্য কয়েদির পালা ছিল। জেলেরই একটা ঘরে মিটি মিটি করে জ্বলা বাল্ব হঠাৎ করে বন্ধ হয়ে গেল। জেলার আর একজন হাবিলদার এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। এই গিয়ে লাইটটা চেক করো। এই শহরটা না এত উন্নতি করে ফেলেছে, তবুও বেসিক ফেসিলিটিটুকু নেই। যাও গিয়ে দেখো লাইটটার কি হলো। জেলারের আদেশে হাবিলদার চেক করার জন্য জেলারের কোঠরির বাইরে বেরিয়ে গেলেন। ঘরের মধ্যে জেলার আর কয়েদি ছিল। হঠাৎ করে ওই কয়েদির চোখটা লাল হতে আরম্ভ করলো।
সে নিজের জায়গায় হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে আর নিজের হাতগুলো বড় বড় করে সে জেলারের গলাটা টিপে ধরে। চেহারায় রূপেশের চেহারা দেখা যাচ্ছিল। অনেক হয়েছে তোর এই মৃত্যুর খেলা, এবার আমার বদলা নেওয়ার পালা। তোকে এবার কেউ বাঁচাতে পারবে না। বলতে বলতে রূপেশ ইশারা করল আর সেখানে থাকা গাছপালা কাটার কাঁচিটা নিজে থেকে আরম্ভ করলো চলতে আর জেলারের হাত কাটতে আরম্ভ করলো। বাল্বের তার নিজে থেকে এগিয়ে এলো, জেলারের পায়ে জড়িয়ে ধরল। জেলার জোরে জোরে চিৎকার করছিল আর তারটা জেলারের গলায় ফাঁসির দড়ির মতো জাপটে ফেলল। জেলার মারা যেতেই সেই জেল ভয়ের পরিবেশ থেকে মুক্ত হয়ে গেল। কিন্তু আজও সেখানে রূপেশের আত্মা ঘুরে বেড়ায়। কেউ অত্যাচার করে, তখন রূপেশের আত্মা দুর্বলের পাশে এসে দাঁড়ায়।